জামাতে ইসলামের বাংলাদেশে অফিস করার কোনো অধিকার থাকতে পারে না, যেইভাবে পাকিস্তান সেনাবাহিনীর এইখানে কোনো ক্যান্টনমেন্ট করার অধিকার নেই। কেন বলছি? ঠিক আছে, তাহলে পরে শ্রমিক আর মালিক তাদের ভেতরে একটা হিস্সার ভাগাভাগি কি আগেই করে নেওয়া উচিত না? বলে যে সেলিম ভাই কথাটা ঠিক, কিন্তু আগে মাওরাদের কাছ থেকে হিস্সা আদায় করে নিই, আপনি এগুলো একটু পরে আইনেন, আগে এটা হয়ে যাক তারপরে। মানুষকে কিভাবে এই পূর্ব বাংলাকে শোষণ করা চলবে না, এই জাতীয় কোশ্চেনটা কিভাবে তার সামনে প্রধান হিসেবে চলে আসে, এবং সেই ভিত্তিতে ৭০-এর নির্বাচন, বঙ্গবন্ধু ইতিমধ্যে নেতা হয়ে গেছেন, বামপন্থীরা বিভক্ত, চীনপন্থী, রুশপন্থী, এই রকম হওয়ার ফলে যেই আন্দোলন একসময় বামপন্থীদের ছিল সেটা চলে গেল আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ, শেখ মুজিব, বঙ্গবন্ধু, তাকে ডাকা হলো, একটা পোস্টার ছাপায় দিলেন আওয়ামী লীগ থেকে, এখনও আমার মনে আছে। পূর্ব পাকিস্তানের ম্যাপের উপরে গরু ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তান থেকে দুধ দোয়ায় নিতেছে, নিচে লেখা পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা চলবে না। আমি একবার শেখ হাসিনাকে বলেছিলাম, এই ছিল আওয়ামী লীগের পোস্টার, আপনার শাসন আমলে হিসাব, আপনারই কর্তৃপক্ষ হিসাব দিছে 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এইটার জবাব দেন। অবশ্য তিনি বলেছেন অন্য কথা, সেটার ভেতরে আমি যেতে চাই না, যে হ্যাঁ আপনি হিংসা করেন কেন, কিছু লোকের হাতে টাকা জমুক, এক সময় চুয়ে পড়তে পড়তে গরিবের কাছে আসবে। আমি বললাম চুয়ায় গরিবের কাছে আসবে না, ওইটা চলে যাবে সুইজারল্যান্ড, ওইটা চলে যাবে কানাডা, ওইটা চলে যাবে মালয়েশিয়ায়। ওদেরকে না দিয়ে যদি গার্মেন্টসের শ্রমিকদেরকে দেন, আমি গ্যারান্টি দেবো একটা পয়সা দেশের বাইরে যাবে না। সুতরাং ঘটনাটা কী হলো? ওই যে বললাম অর্থনীতি হলো মূল, সেইটার উপর ভিত্তি করে রাজনীতিটা রচিত হয়। যেহেতু এই লুটপাটের ব্যবস্থা চালু রাখা হয়েছিল, সেই কারণেই এই লুটপাটটাকে ঠিকমতো চালাইতে হলে গণতন্ত্র দিলে চলে না। সুতরাং আমাদের যে সংবিধান, যেটা ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে যেটা রচিত হয়েছিল, সেই সংবিধান পরবর্তীকালে ক্ষতবিক্ষত করা হয়েছে। প্রথম সংশোধনের কথা আমি বলবো না, ওইটা একটা প্রয়োজন ছিল, হয়তো জিওগ্রাফিক্যাল প্রয়োজন, আমাদের বর্ডার সীমানা, কিন্তু তারপর থেকে এমার্জেন্সির সুযোগ থেকে শুরু করে একের পর এক চতুর্থ সংশোধনী, ভুলে যান না এগুলো কথা, বাকশাল ওয়ান পার্টি সিস্টেমের যে সংশোধনী আনা হলো, আবার পঞ্চম সংশোধনী জিয়া রহমান করলেন, এবং ওই চতুর্থ সংশোধনী বাতিল করলেন, আবার কিছু কিছু জায়গা রেখে দিলেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম ইত্যাদি ইত্যাদি রেখে দিলেন। যার যার সুবিধা মতো এটা করা হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার আর বিল আসলো, পাশ হলো, আবার সেই তত্ত্বাবধায়ক সরকার চলে গেল। কোশ্চেন অফ এক্সপিডিয়েন্সি, কোনটা হলে সুবিধা হয়, আমাদের ইতিহাস এবং জাতির প্রয়োজন, এইগুলোকে বিবেচনা, নীতি ব্যাপারটা বিবেচনা, কোনটা হলে সুবিধা হয়, এইটা সুবিধা বিবেচনা করে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এবং যেই আরবিট্রারিনেস, একনায়কত্ব, এক লোক যা বললে তাই হবে, রাজা বাদশাহদের সময় ছিল, এবং গ্রিক রোমান যে কৃতদাস মালিকরা যেভাবে কৃতদাসদের প্রতি আচরণ করত, এই একই জিনিস আবার ঘুরে ফিরে আসলো। এবং আমি আপনাদের আরেকটা প্রতিষ্ঠাবার্ষিকী মিটিংয়ে বলেছিলাম, নিয়মটা হয়ে গেল, লুটপাট করতে হলে ক্ষমতায় থাকতে হবে এবং পাবলিককে বুঝিয়ে দিতে হবে যে উন্নয়ন চাই, উন্নয়নের জন্য প্রসব বেদনা হয়, সন্তান হলেও তো উন্নয়নের জন্য কিছু প্রসব বেদনা হবে, গরিব মানুষ কষ্ট পাবে, কি আছে, তবে উন্নয়ন করতে হবে। এবং উন্নয়ন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার, স্লোগান শুনছেন না? এইটা রহস্যটা এইখানে। ওর জন্য দেখেন কি কায়দা করে করছে, দেশপ্রেমের সঙ্গে আপনার বারবার দরকার আওয়ামী লীগের সরকার, যেভাবেই হোক এই সরকারকে চিরদিন টিকায় রাখতে হবে। ওর জন্য
এই উদ্দেশ্যে সরকার অব্যাহতভাবে চুরি করে হোক, ফলস ভোট ধরে হোক, নৈশকালীন করে হোক, জনগণ মানে না, তারপরেও ক্ষমতা থাকতে হবে। কারণ রাজনৈতিক স্টেবিলিটি, এবং সেটা না হলে উন্নয়ন হবে না, না হলে পরে দেশপ্রেমের দায়িত্ব পালন করে। ওর জন্য 100টা লোককে যদি তুমি গুলি করে মারো, এইটাও একটা দেশপ্রেমিক কাজ। এইভাবে এই ফ্যাসিবাদের চিন্তা প্রসারিত হয়। এখন এই পুরা হিস্ট্রি নিয়ে আমরা যদি ডিল না করি, এইটাকে ডিল না করে আমরা এই যে ক্ষতবিক্ষত কোথায় কোথাও হয়েছে, এবং 72-এর সংবিধান তো একটা বেদ, বাইবেল, কোরআনের মতো কোনো ব্যাপার না, মানুষই তো এটা তৈরি করছে। কামাল হোসেন সাহেব এটা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই কথাও ঠিক, বাস্তব অবস্থাটা তো বিবেচনায় রাখতে হয়েছে। এর আগে হয়ে গেছে মুক্তিযুদ্ধে কতগুলো আওয়াজ উঠেছে, এবং দীর্ঘদিনের সংগ্রামের ভেতর দিয়ে যেই ইস্যুগুলো এসছে সেটাকে ওইখানে স্থান করে দিতে হয়েছে। কিন্তু এই কথা সত্য, আমি জানি না এটার প্রভাব ছিল, কিন্তু আমার অভিজ্ঞতা হলো এরকম, ওই কনস্টিটিউশন পাস করেছে তো পার্লামেন্ট, এবং এটা খুব, আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট না, কিন্তু যখন স্বাধীনতার ঘোষণাপত্রে সেখানে বলা হয়েছে, এবং ওইটা আমি বিচার করি যে একটা ফান্ডামেন্টাল ডকুমেন্ট, লিগ্যাল কোশ্চেন বিচার করলে, এবং আমাদের কনস্টিটিউশন করার অধিকার ছিল কি না, আমাদের এই আওয়ামী লীগের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কোনো অধিকার ছিল কি না, এইটা নিয়ে তো তারা ম্যান্ডেট নেয়নি, এইসব যুক্তি বলা হয়। কিন্তু দেখেন ঘোষণাপত্রে বলা হয়েছে, হিস্ট্রিটা বলা হয়েছে যে আমাদের পাকিস্তানের জন্য সংবিধান রচনা করতে আমরা ইলেক্টেড হয়েছি, কিন্তু সেই জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আমাদের পালন করতে দেওয়া হয় নাই, বরঞ্চ উল্টা গণহত্যা শুরু করে দিয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে সুতরাং এই পরিস্থিতিতে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা করে শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট করে আমরা সরকার গঠন করলাম, এবং সেই সরকারের অধীনে থেকে সশস্ত্র যুদ্ধ চালায় পাকিস্তানিদেরকে হটায় দিতে হবে, এবং দেশকে মুক্ত করতে হবে। দেশ মুক্ত হলো। একটা গোপন কথা বলি, বেশি বলি না, এটা মুক্তিযুদ্ধ করার সময় খন্দকার মোশতাকও ছিল সেখানে, সে কনফেডারেশন করার জন্য দৌড় দিছিল, এবং তাকে রেখেই তো সংবিধান করতে হয়েছে। এবং আমি সাক্ষী দিয়ে বলতে পারি, আমি তখন ট্রেনিং প্রাপ্ত গেরিলা যোদ্ধা, আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলে দিলাম যে কিছু কিছু এমপি এমএলএ পাকিস্তান সরকারের ডাকে সাড়া দিয়ে তারা বর্ডার ক্রস করে আবার দেশে ফেরত যেতে চায়, ওদেরকে পাহারা দিয়ে রাখেন, কেউ যাতে ফেরত না যেতে পারে। এইসব দোদুল্যমান দুর্বল চিত্ত লোক, তাদেরকে নিয়েই তো সংবিধান করতে হয়েছে। সুতরাং ওইখানে কিছু ভুল ত্রুটি যে থাকবে না, এইটা আমি হলফ করে বলতে পারি না, কিন্তু ভুল ত্রুটি ঘাটতি দূর করা হলো এক জিনিস, আর যেই দলিল, যেই এগ্রিমেন্ট, যেই সুপ্রিম ল, সর্বোচ্চ আইন, এইটার ঊর্ধ্বে কোনো আইন নেই, এইটা রচিত হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। একটা মহান মুক্তিযুদ্ধ যেটার পেছনে আছে কয়েক দশকের সংগ্রাম, সেইটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এবং পাশ কাটায় আপনি কিছু করা, সেটা সম্ভব না। দুই জিনিস, সংবিধান যেটা আছে, এটা একটাই সংবিধান আছে, একটাই সংবিধান, একটা জাতির দুইটা সংবিধান হইতে পারে না। হইতে পারে যদি আরেকটা বিপ্লব হয়, এবং বিপ্লবও ন্যায়সঙ্গত, আইনসঙ্গত দেওয়ার একটা ভিত্তি থাকে। তারা বলে যে আমরা মাস্টার মাইন্ড মেটাকুলাস প্ল্যানিং করেছি। তা আমি বলতে চাই, এত বুদ্ধিমান পণ্ডিত আপনারা এই সংবিধানের উপরে দাঁড়ায় রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিলেন যে এই সংবিধানকে রক্ষা করব, তারপরে আপনি কিভাবে সংবিধানের বাইরে যে এই সংবিধান ফেলায় দেওয়ার কথা বলেন, এবং এই মৌলিক ভিত্তি
আনকনস্টিটিউশনারি, কনস্টিটিউশনের বাইরে যে এইটাকে পরিবর্তনের কথা বলেন। আমি বেশি ব্যাখ্যায় যেতে চাই না, পরিষ্কার একটা বুঝবেন, পরিবর্তন মানেই ভালো তা না, সংস্কার মানেই ভালো তা না। সংস্কারের চ্যাম্পিয়ন হলো কমিউনিস্টরা। আমরা গোটা অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ঢেলে সাজাইতে চাই, কিন্তু আমরা এটা ঢেলে সাজাতে চাই সামনে যাওয়ার জন্য। সংস্কার সম্মুখমুখীও হইতে পারে, পশ্চাৎমুখীও হইতে পারে। আমাদের দেশকে আমরা আধুনিক যুগের সঙ্গে মিলায় অগ্রসর করতে চাই, শোষণমুক্ত সমাজ কায়েম করতে চাই। আবার কেউ কেউ, এবং তারা কেউ কেউটা কারা, আমি ভাষণের নামের জন্য না, এটা সময় লাগবে দেখে আমি বলতেছি, আমি বলবো আরও। এবং তারা আমাদের দেশকে স্বপ্ন দেখেছে, নয়া প্রজাতন্ত্র কায়েম করিব। প্রথম দিককার বক্তৃতাগুলো মনে রেখেন আপনি। নূতন জাতীয় সঙ্গীত করব, নূতন জাতীয় পতাকা করতে হবে। আমাদের ৭১ সালকে ফেলে দিয়ে যেই সময় দ্য মিস্টেকস ডান ইন 1971 হ্যাভ টু বি আনডান, অধ্যত্বপূর্ণভাবে এইসব কথা বলা শুরু করল, কিন্তু হালে পানি পায় না। কেন? গণ অভ্যুত্থান হয়ে গেছে। আমি এখনো চ্যালেঞ্জ করে বলবো, যারা এইসব কথা বলে, চলেন ঢাকা শহরে, ওই গণ অভ্যুত্থানের যত গ্রাফিটি লেখা হয়েছিল সেখানে লেখা আছে স্বাধীনতা এনেছি, সংস্কার আনব। লেখা আছে ছবি আঁকা, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। চ্যালেঞ্জ, আপনারা তো সাক্ষী, আপনারা দেখেন দেয়ালগুলিতে এইটাই লেখা ছিল না। তাহলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? এইটাকে অস্বীকার করতে পারবে। আর নানান রকম ইনফ্লুয়েন্সের ফোর্স আছে যারা ওই জায়গায় সেটা নিয়ে যেতে দেবে না। আমিও বলেছিলাম, মনে রাখবা বেশি বাড়াবাড়ি করলে জামাতে ইসলামের, আমি আপনাদের মিটিং, জামাতে ইসলামের বাংলাদেশে অফিস করার কোনো অধিকার থাকতে পারে না, যেইভাবে পাকিস্তান সেনাবাহিনীর এইখানে কোনো ক্যান্টনমেন্ট করার অধিকার নাই। কেন বলছি? কারণ আমার কাছে সেই ডকুমেন্ট আছে। আত্মসমর্পণ দলিলে নিয়াজি সই করে গেছে যে আমরা পাকিস্তানের এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, সি ফোর্স, নেভাল ফোর্স অ্যালং উইথ সিভিলিয়ান and paramilitary auxiliary forces unconditionally surrender করছে। তো সিভিলিয়ান অ্যান্ড প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স কারা? আল বদর, রাজাকার, আল শামস। আর সিভিলিয়ান জামাতে ইসলাম। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।